পাপের শহর লাস ভেগাস আর্মিদের ছোট এক ভুলের কারণে পুরো শহর পরিণত হয় জম্বিদের সাম্রাজ্যে, যার ফলে আমেরিকার সিদ্ধান্ত নেয় লাস ভেগাসকে নিউক্লিয়ার বোমা দিয়ে ধ্বংস করে দেওয়ার। কিন্তু এই শহরের এক ভল্টে পড়েছিল কয়েক $100 মিলিয়ন, যা একদল হাইস্টরা উদ্ধারের জন্য নেমে পড়ে জম্বিদের সাম্রাজ্যে। তবে এই জম্বিরা ৮-১০টা সাধারণ জম্বিদের মতো ছিল না, তারা ছিল মানুষের মতোই বুদ্ধিমান। তাই তো তারা পুরো শহরে নিজেদের আর্মি গঠন করে ফেলে পৃথিবী শাসনের জন্য। শেষ পর্যন্ত তারা কি পেরেছিল এই টাকা উদ্ধার করতে? এই সব প্রশ্নের উত্তর দিতে আমি সামিয়া হাজির হয়ে গেলাম অসাধারণ এক মুভি আর্মি অফ দ্য ডেড-এর এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর কোনো কথা না বাড়াই সরাসরি এক্সপ্লেনেশনে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা আমেরিকার বিখ্যাত সামরিক ঘাঁটি এরিয়া 51-এর দৃশ্য দেখি। এই ঘাঁটি থেকে অত্যন্ত গোপনীয়তার সাথে কিছু মিলিটারি প্যাকেজ নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু কন্টেইনারে ঠিক কী রাখা ছিল তা মিলিটারি অফিসাররাও জানত না। তারা কেবল হাই কমান্ডের আদেশই পালন করছিল। এদিকে ঠিক একই সময়ে পাশে লাস ভেগাস শহরে বেড়াতে আসে এক সদ্য বিবাহিত কাপল। এরিয়া 51 থেকে লাস ভেগাস শহরটি ছিল খুবই কাছে। এই কাপল তখন শহরের হাইওয়ে ধরে ড্রাইভ করছিল। সন্ধ্যার সেই সময়টা ছিল পুরোপুরি অন্ধকার এই হাইওয়েতে তারা বেপরোয়াভাবে গাড়ি চালাতে থাকে। অন্যদিকে বিপরীত দিক থেকে এগিয়ে আসছিল মিলিটারি কনভয়। তারাও মিলিটারি প্যাকেজ নিয়ে আলাপচারিতায় ব্যস্ত ছিল, তাই দুদিক থেকে আসা দুই পক্ষই একে অপরকে দেখতে পায়নি, যার ফলে কনভয়ের সাথে বিপরীত থেকে আসা গাড়িটির এক ভয়ানক সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ওই কাপল একেবারে স্পটেই মারা যায়, আর কনভয়ের সামনে থাকা দুটো গাড়িতেও তীব্র বিস্ফোরণ ঘটে। হয়তো এই গাড়িগুলোতে কোনো বিস্ফোরক রাখা ছিল, তবে কনভয়ের পেছনে থাকা গাড়িগুলো অক্ষত অবস্থায় ছিল। সেই গাড়িগুলোতে থাকা সোলজাররা তৎক্ষণাৎ গাড়ি থেকে নেমে আসে। এরপর তারা দেখে যে সংঘর্ষে বেশ কিছু সোলজার মৃত ও আহত হয়েছে। ফলে তাদের কমান্ডার মিলিটারি বেইজে কল করে সাহায্যের আবেদন করে। তখন মিশন কন্ট্রোলার তার কাছ থেকে কন্টেইনারের অবস্থা জানতে চায়। সংঘর্ষের ফলে তাদের নিয়ে যাওয়া কন্টেইনারটি ইতিমধ্যেই খুলে গিয়েছিল, আর সোলজাররা খুব সাবধানে সেটিকে পর্যবেক্ষণ করতে থাকে। কিন্তু হাই কমান্ড থেকে তৎক্ষণাৎ তাদেরকে এই স্থান ত্যাগ করতে বলা হয়। তবে ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে। কন্টেইনার থেকে তাদের চোখের সামনেই লাফিয়ে পড়ে একটা জম্বি। অর্থাৎ এরিয়া 51-এ এই জম্বিকে নিয়ে কোনো সিক্রেট প্রজেক্ট করা হচ্ছিল। এরপর কিছু বুঝে ওঠার আগেই সেই জম্বি তাদের উপর হামলা করে বসে। তার উপর গুলি চালিয়েও তেমন কোনো লাভ হয় না। সে একে একে তাদের সবার উপর হামলা করে ঘাড়ে কামড় বসায়। ফলে এই মিলিটারি সোলজাররাও ইনফেক্টেড হয়ে জম্বিতে পরিণত হয়। এরপর তারা সবাই রওনা দেয় লাস ভেগাস শহরটির দিকে। আর কিছুক্ষণের মধ্যেই পুরো শহর এই জম্বিদের দখলে চলে আসে। যাকেই তারা সামনে পায় তাকেই কামড়িয়ে জম্বিতে পরিণত করে তারা। আর ঠিক এভাবেই প্রাণন্তর লাস ভেগাস জম্বিদের শহরে পরিণত হয়। শহরের সর্বত্র একে একে ইনফেকশন ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে ইউএস সরকার পুরো শহরটিকে ক্লোজ করার সিদ্ধান্ত নেয়। ফলে শহরের বাইরে বড় বড় কন্টেইনার রেখে দেয়াল তৈরির কাজ শুরু হয়। তবে কিছু লোক তখনও শহরের ভেতর জম্বিদের সাথে ফাইট করে যাচ্ছিল। তাদের অনেকেই শেষ পর্যন্ত জম্বিদের হাতে ইনফেক্টেড হয়ে পড়ে। তবে খুব অল্প সংখ্যক মানুষ শহর থেকে বেরিয়ে আসতে পারে। তারপর পুরো লাস ভেগাসকে চিরতরে আমেরিকা থেকে আলাদা করে দেওয়া হয়। এই ঘটনার পর প্রায় 6 বছর পরের দৃশ্যে আমরা স্কট নামের এক ব্যক্তিকে দেখি। স্কট ছিল শহরের লাস্ট সার্ভাইভারদের মধ্যে একজন। জম্বিদের সাথে ফাইট করে সে তার মেয়েকে নিয়ে শহর থেকে বেরোতে পেরেছিল। এখন সে লাস ভেগাস থেকে অনেক দূরে বাস করে। এভাবেই একদিন হঠাৎ তার সাথে দেখা করতে আসে টানাকা নামের এক ব্যক্তি। টানাকা ছিল লাস ভেগাসের একজন হেভিওয়েট ক্যাসিনো ওনার। পুরো শহর জম্বিদের দখলে চলে যাওয়ার পর তাকে ক্যাসিনো ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল। কিন্তু সেই ক্যাসিনোর ভল্টে এখনও তার $200 মিলিয়ন রয়ে গেছে। আর টানাকা সেই টাকাগুলোকেই উদ্ধার করতে চায়, কারণ সরকার আর 3 দিন পরেই লাস ভেগাসে একটা পারমাণবিক বোমা ফেলতে যাচ্ছে। এই বোমার মাধ্যমে পুরো শহরটিকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। ফলে জম্বিদের থ্রেট থেকে আমেরিকার অন্যান্য রাজ্যগুলো মুক্তি পাবে। তাই টানাকা এই 3 দিনের মধ্যেই তার টাকাগুলোকে উদ্ধার করতে চায়। তা না হলে পুরো শহরের সাথে সাথে তার টাকাও উধাও হয়ে যাবে।
এর জন্য সে স্কটকে একটা টিম বানাতে বলে। আসলে জম্বিদের হাত থেকে সার্ভাইভ করার পর স্কট বেশ ফেমাস হয়ে গিয়েছিল। অতীতে একসময় তার নিজের একটা মার্সেনারি টিমও ছিল। ঠিক এই কারণেই টানাকা তার কাছে এসেছে। তার বিশ্বাস স্কটই সেই টাকাগুলোকে উদ্ধার করতে পারবে, আর এই কাজের বিনিময়ে টানাকা তাকে $50 মিলিয়ন দেবে বলে কথা দেয়, কারণ জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে জম্বি ওয়ার্ল্ডে প্রবেশ করতে হবে। এদিকে লাস ভেগাস থেকে এখনও অনেকেই অন্য কোথাও স্থায়ীভাবে মুভ করতে পারেনি। তাদেরকে জম্বি ওয়ার্ল্ডের বাইরেই কিছু কোয়ারেন্টাইন ক্যাম্পে রাখা হয়েছে। এমনই একটি ক্যাম্পের ভলেন্টিয়ার হিসেবে কাজ করছিল স্কটের মেয়ে কেট। তার সাথে গীতা নামের এক মেয়ের খুব ভালো বন্ধুত্ব ছিল। একদিন গীতা তাকে জানায় লিলি নামের একজন গার্ডদের ফাঁকি দিয়ে শহরে ঢোকার ব্যবস্থা করতে পারবে। তার মাধ্যমে গীতা জম্বি ওয়ার্ল্ডে ঢুকতে চায়, কারণ এই কোয়ারেন্টাইন ক্যাম্প থেকে সে মুক্তি পেতে চায় এবং তার বাচ্চাদেরকে নিয়ে একটা নতুন জীবন শুরু করতে চায়। কিন্তু অন্য কোথাও সেটেল হতে গেলে তার অনেক টাকার প্রয়োজন। তোমরা তো জানোই যে লাস ভেগাস এমন একটা জায়গা যেখানে টাকার কোনোই অভাব নেই, আর এই কারণেই সে জীবনের ঝুঁকি নিয়ে জম্বিদের শহরে ঢুকতে চায়। এর ভেতর থেকে কিছু টাকা আনতে পারলেই তার জীবন পাল্টে যাবে। কিন্তু কেট তাকে এই রিস্কি কাজ করতে বাধা দেয়। ঠিক এই সময় তাদের সামনে চলে আসে সিকিউরিটি গার্ড কামিংস। কেট তখন তার উপর বিরক্তি প্রকাশ করে। তখন কামিংস তাদের শরীরে জম্বি ইনফেক্টেড আছে কিনা তা চেক করে দেখে। এরপর সে চলে গেলে গীতা বলে ওঠে এখানে তাদের কোনো সেফটি নেই, কারণ গার্ডরা চাইলেই তাদেরকে যে কোনো মুহূর্তেই ইনফেক্টেড বলে মেরে ফেলতে পারে। কিন্তু কেট তবুও তাকে রিস্ক নিতে নিষেধ করে, আর গীতাও কথা দেয় যে সে এমন কিছুই করবে না। এদিকে স্কট কিন্তু এখনও তার দুঃসহ স্মৃতি ভুলতে পারেনি। লাস ভেগাস থেকে বেরিয়ে আসার সময় তার স্ত্রী ইনফেক্টেড হয়ে গিয়েছিল। তখন বাধ্য হয়ে স্কট তাকে নিজ হাতে হত্যা করে। এই ট্রমা সে এখনও অবধি ভুলতে পারেনি। প্রতিদিন এই দুঃস্বপ্ন দেখেই তার ঘুম ভাঙে। কিন্তু এরপরও সে টানাকার প্রস্তাবে রাজি হয়, কারণ নিজের স্বার্থ বিসর্জন দিয়ে সে ভেগাসের অনেক মানুষকেই বাঁচিয়েছিল। এখন সে নিজের জন্য কিছু একটা করতে চায়। ফলে টানাকাকে ফোন করে সে রাজি হওয়ার কথা জানিয়ে দেয়। তখন টানাকা তাকে একটা টিম জোগাড় করতে বলে। এছাড়া তার অ্যাসিস্ট্যান্ট মার্টিনও তাদের সাথে যোগ দেবে বলে জানায়। এরপর স্কট একে একে তার পুরনো বন্ধুদের সাথে দেখা করে। প্রথমে সে তার পুরনো টিমমেট মারিয়া ক্রুজের কাছে যায়। সবকিছু শোনার পর মারিয়া তার প্রস্তাবে রাজি হয়। এরপর অন্য দুই টিমমেট ফ্যান্টারো এবং হেলিকপ্টার পাইলট পিটার্সকেও তারা রাজি করায়। তারপর তারা যায় মাইক গুজম্যান নামের এক ইউটিউবারের কাছে। জম্বি কিলার হিসেবে পুরো আমেরিকাতেই সে এক নামে পরিচিত ছিল। প্রায়শই সে চুরি করে ভেগাসে ঢুকে জম্বিদের হত্যা করত, আর এই দৃশ্যগুলোকে সে ইউটিউবে লাইভ স্ট্রিম করে বেড়ায়। কাজেই জম্বিদের মোকাবেলায় এর চেয়ে দুর্ধর্ষ লোক আর নেই। আর মাইকও তাদের কথায় বিনা শর্তে রাজি হয়। সবশেষে স্কট আর মারিয়া ডিয়েটার নামক এক ভল্ট ক্রেকারের সাথে দেখা করে, কারণ ক্যাসিনোর ভল্টটি খোলার জন্য একজন এক্সপার্টকে প্রয়োজন ছিল, আর সেও তাদের কথায় রাজি হয়। এভাবে পুরো টিম সেট করার পর সবাই অস্ত্রশস্ত্র রেডি করে নেয়। তারপর তারা একত্রে টানাকার সাথে দেখা করে। তখন সে সবাইকে পুরো মিশন সম্পর্কে বিস্তারিত বলতে থাকে। মিশন শুরু করার জন্য প্রথমে তাদেরকে চুপিসারে ভেগাসে ঢুকতে হবে, আর এই কাজটা করতে হবে পায়ে হেঁটে, কারণ লাস ভেগাসের এয়ার স্পেস এখন রেস্ট্রিক্টেড। কাজেই হেলিকপ্টার নিয়ে তারা ভেতরে ঢুকতে পারবে না। তবে এটা নিয়ে তেমন চিন্তা করার মতো কিছুই নেই, কারণ ভেগাসের ভেতর আগে থেকেই একটা রেস্কিউ হেলিকপ্টার রয়েছে। এই হেলিকপ্টারে করে তারা শহর থেকে বেরিয়ে আসতে পারবে। শহরে ঢোকার পর স্বাভাবিকভাবেই চারিদিক থেকে জম্বিরা তাদেরকে ঘিরে ধরবে, তবে সব জম্বিদেরকেই তারা সহজেই খতম করে দেবে। এরপর সোজাসুজি সেই ক্যাসিনোতে ঢুকে ভল্ট খুলতে হবে তাদের, এবং ডিয়েটারকে ঠিক এই কাজটার জন্যই হায়ার করা হয়েছে। তার মাধ্যমে ক্যাসিনোর ভল্ট খুলতেই বেরিয়ে আসবে $200 মিলিয়ন। অন্যদিকে এই ফাঁকে পাইলট পিটার্স হেলিকপ্টারে ফুয়েলিং করে নেবে। তারপর তারা সব টাকাগুলোকে হেলিকপ্টারে লোড করে নেবে। এরপর রেস্কিউ টিমের ভেষ ধরে তারা শহর থেকে বেরিয়ে আসবে, এবং মিশনটি পুরোপুরিভাবে শেষ করার জন্য তাদের হাতে থাকবে মাত্র 32 ঘন্টা। এভাবেই টানাকা তাদেরকে পুরো প্ল্যানটা ব্রিফ করে দেয়। প্রথমবার শুনে মনে হতে পারে যে এই প্ল্যান পুরোপুরি রিস্ক ফ্রি,
কিন্তু সবাই ঠিকই জানে যে পদে পদে তাদের জন্য অপেক্ষা করবে মৃত্যু। তাই মিশন শুরু হওয়ার আগেই মাইকের এক সঙ্গী ভয়ে টিম ত্যাগ করে। তবে বাকিরা জীবন বাজি রেখেই মিশনে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে এবং তাদের সাথে যোগ দেয় টানাকার সিকিউরিটি হেড মার্টিন। এদিকে সব প্ল্যান সেট করার পর স্কট তার মেয়ে কেইটের সাথে দেখা করে। কেইট প্রথমে তাকে দেখে কোনো কথাই বলতে চায় না, কারণ মায়ের মৃত্যুর পর থেকে বাবা মেয়ের সম্পর্কটা খুব একটা ভালো নেই। তবে স্কট তাকে $15 মিলিয়ন চ্যারিটি দেওয়ার অফার দেয়। এই টাকা দিয়ে কোয়ারেন্টাইন ক্যাম্পে থাকা মানুষদের সহজেই পুনর্বাসন করা যাবে। তবে এর জন্য তাকে ছোট্ট একটা কাজ করতে হবে। আসলে কেইট এই ক্যাম্পের সবকিছু খুব ভালো করে চেনে, ফলে ভেগাসে ঢোকার পথও সে বের করে দিতে পারবে। ঠিক এই কারণেই স্কট তার সাহায্য চায়, আর তার কথা মতোই কেইট তাদেরকে কোয়ারেন্টাইন ক্যাম্পে নিয়ে আসে। সেখানে পৌঁছে সে লিলিকে তাদের সাথে পরিচয় করিয়ে দেয়, আর লিলিও তখন সবাইকে ভেতরে নিয়ে যেতে রাজি হয়। তবে কথার ফাঁকে কেইট হঠাৎ তার বান্ধবী গীতার মেয়েদেরকে কাঁদতে দেখে এবং তারা তাকে জানায় যে গীতা ইতিমধ্যেই জম্বি ওয়ার্ল্ডে ঢুকে পড়েছে। এই কথা শুনেই সে রাগের বশে লিলিকে ঘুষি মেরে বসে, কারণ সে কোন বিবেকে কিছু টাকার জন্য গীতাকে ভিতরে ঢুকতে সাহায্য করলো। কিন্তু লিলি জানায় যে গীতার মেয়েদের ব্যাপারে সে কিছুই জানতো না, জানলে হয়তো সে তাকে হেল্প করতো না। তখন কেইট বলে সে গীতাকে খোঁজার জন্য তাদের সাথেই যাবে, কিন্তু স্কট কোনোভাবেই তার মেয়েকে এই মৃত্যুর খেলায় নিয়ে যেতে চায়নি। সে তার কাছ থেকে গীতার ছবি চায়, যাতে তারা তাকে খুঁজতে পারে। কিন্তু কেইট জোর দিয়ে বলে যে সে তাদের সাথেই যাবে, আর যদি তারা তাকে নিয়ে নাও যায় তবুও সে তাদের পিছু নিয়ে জম্বি ওয়ার্ল্ডে একাই ঢুকে পড়বে। অগত্যা তার সেফটির কথা ভেবে স্কট তার কথায় রাজি হয়, তবে সে শর্ত দেয় যে কেইটকে সবসময় তার কাছাকাছি থাকতে হবে। এরপর স্কট সবাইকে জানায় কেইটও তাদের সাথেই যাচ্ছে। এদিকে লিলি হঠাৎ এই টিমে আরেকজন অতিরিক্ত মেম্বার চায়, আর ঠিক এই সময় আশেপাশে ঘোরাফেরা করছিল সেই গার্ড কামিংস। লিলি তাকে $20,000 লোভ দেখিয়ে টিমে অন্তর্ভুক্ত করে নেয়। তারপর সে তাদের ধীরে ধীরে গোপন এক পথে ভেতরে নিয়ে আসে। অনেকগুলো কন্টেইনারের ভেতর হাঁটার পর তারা জম্বি ওয়ার্ল্ডের মূল দরজার সামনে আসে। এরপর দরজা খুলতেই সবাই প্রবেশ করে সেই মৃত্যুকূপে। প্রথমেই তারা জম্বিদের বডির এক বিশাল স্তূপ দেখতে পায়। তখন লিলি জানায় এই প্রজাতির জম্বিরা সূর্যের আলো সহ্য করতে পারে না, ফলে তারা শরীরের সমস্ত এনার্জি হারিয়ে ফেলেছে। তবে বৃষ্টি শুরু হলেই এরা পুনর্জীবিত হতে পারবে, তাই প্রতি পদে পদে তাদেরকে সাবধান থাকতে হবে। এরপর ধীরে ধীরে তারা শহরের রাস্তা ধরে হাঁটতে থাকে। হঠাৎ দূর থেকে এক অদ্ভুত গর্জন শুনেই সবাই থমকে যায়। তারা প্রত্যেকেই চারপাশে থাকা গাড়ির আড়ালে লুকিয়ে পড়ে। এরপর তারা যা দেখে তা লিটারেলি চোখ কপালে তোলার মতো। তাদের সামনে হাজির হয় এক জম্বি টাইগার, অর্থাৎ এই শহরের প্রাণীরাও হয়তো জম্বিতে পরিণত হয়েছে। লিলি জানায় এই বাঘটি একসময় শহরের সার্কাসের অংশ ছিল, কিন্তু এখন সে জম্বিদের এই শহরটিকে গার্ড করে। কিছুক্ষণ অপেক্ষা করার পর বাঘটি সেখান থেকে চলে যায়। তখন লিলি সবাইকে গাইড করে আবারও হাঁটতে থাকে। তবে এরপর হঠাৎ করেই সে কামিংয়ের সাথে ফ্লার্ট করে তার পিস্তল দেখতে চায়, আর কামিংসও নিজের পিস্তলটি তার হাতে দিয়ে দেয়। ঠিক তখনই লিলি তার পায়ে গুলি করে বসে। এরপর সে তার হাত পাও বেঁধে ফেলে, আর এই কাণ্ডে সবাই বেশ হতবাক হয়ে পড়ে। তখন সে তাদের কাছে পুরো ব্যাপারটা এক্সপ্লেইন করে। আসলে বাইরের পৃথিবী যেমনটা ভাবে বাস্তবতা ঠিক তেমন নয়। এখানে সাধারণ জম্বিদের পাশাপাশি আছে আলফা জম্বি। এই জম্বিরা ক্ষিপ্র গতির এবং শক্তিশালী, আর তারা মানুষের মতোই চিন্তা করতে পারে। তাদেরকে মারার একমাত্র উপায় হলো সরাসরি মাথায় গুলি করা, আর যদি কাউকে উপহার হিসেবে তাদের জন্য রেখে দেওয়া হয় তবে তারা খুশি হবে। ফলে ক্যাসিনোর দিকে যাওয়াটা আরও সহজ আর নিরাপদ হয়ে উঠবে। ঠিক এই কারণেই লিলি কামিংসকে শ্যুট করেছিল, আর এই কাজ করতে তার মনে তেমন কোনো দুঃখই হয়নি, কারণ কামিংস একজন রেপিস্ট ছিল। সে কোয়ারেন্টাইন সেন্টারের অনেক মেয়েকেই নির্যাতন করেছে। ফলে স্কট সহ টিমের বাকি সদস্যরাও কোনো আপত্তি জানায় না। তাই লিলি তাকে পথের মাঝে ফেলে রেখে অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণ পর সেখানে এসে হাজির হয় একটা ফিমেল জম্বি। তার পোশাক আশাক ছিল কিছুটা অদ্ভুত,
এছাড়া তার মাথায় মুকুটের মতো কিছু একটা পরানো ছিল, অর্থাৎ সে নিশ্চয়ই আলফা জম্বিদের কুইন। এই কুইন জম্বি কামিংসের পাশে এসে তার শরীরে গন্ধ শুঁকতে থাকে। তার সামনে স্কট সহ বাকি টিমমেটরা দাঁড়িয়েছিল, কিন্তু সে তাদের উপর হামলার কোনো চেষ্টাই করে না, কারণ সে বুঝতে পেরেছিল যে তাকে একটা মানুষ উপহার দেওয়া হয়েছে। অতঃপর তার এক সঙ্গী এসে কামিংসকে টেনে নিয়ে যায়। তখন উপস্থিত সবাই যেন হাফ ছেড়ে বাঁচে। লিলি তাদেরকে জানায় এরিয়া 51 থেকে পালিয়ে যাওয়া জম্বিটাই হলো এদের লিডার, আর সে যাদেরকে কামড়ায় তারা সবাই আলফা জম্বিতে পরিণত হয়। অন্যদিকে আলফারা যাদেরকে কামড়ায় তারা পরিণত হয় সাধারণ জম্বিতে। এভাবে এখানে জম্বিদের একটা রাজতন্ত্র গড়ে উঠেছে, আর এই শহরটাকে শাসন করে সেই জম্বি কিং এবং তার কুইন। এদিকে কুইন ও তার সঙ্গী কামিংসকে নিজেদের ডেরায় নিয়ে আসে। এরপর তার সামনে হাজির হয় সেই জম্বি কিং জিউস। জিউস এসে তার স্ত্রী অর্থাৎ কুইনের পেটে কান রেখে কি যেন পরীক্ষা করে। এরপর হঠাৎ তার সাথে সব জম্বিরা উল্লাস করে ওঠে। তাদের এই উল্লাসের কারণটি তোমরা পরবর্তীতে জানতে পারবে। অতঃপর জিউস কামিংসের হাতে কামড়ে দেয়, ফলে সেও এক আলফা জম্বিতে পরিণত হয়। অন্যদিকে বাকিরা তখনও ক্যাসিনোর দিকে এগিয়ে যাচ্ছিল, তবে হঠাৎ তারা এমন এক স্থানে এসে পড়ে যেখানে অসংখ্য জম্বি দাঁড়িয়েছিল, তবে তাদের কেউই নড়াচড়া করছিল না, অর্থাৎ এরা আসলে সাধারণ মানুষের মতোই ঘুমাচ্ছিল। তখন লিলি সবাইকে কোনো শব্দ করতে নিষেধ করে, কারণ সামান্য শব্দেও এই জম্বিরা জেগে যেতে পারে, কিন্তু এই জম্বিদের মাঝখান দিয়েই তাদেরকে হেঁটে যেতে হবে। তখন স্কট একটা আইডিয়া বের করে। সে তার ব্যাগ থেকে গ্লো স্টিক বের করে জম্বিদের মাঝে ছুঁড়ে দেয়। এরপর সেই হালকা আলোতে পথ করে নিয়েই তারা এগোতে থাকে। এভাবে সকলেই একে একে বেরিয়ে আসতে থাকে, কিন্তু হঠাৎ মার্কের সঙ্গী চেম্বার্স মার্টিনকে সামনে যেতে বলে, কারণ শুরু থেকেই সে তার উপর সন্দেহ করছিল। তার সন্দেহ ছিল যে টানাকা মার্টিনকে কোনো বিশেষ উদ্দেশ্যে এখানে পাঠিয়েছে। এখন মার্টিন তার কথায় সামনে যায় ঠিকই, কিন্তু সে মনে মনে একটা ফোন দিয়ে এঁটে নেয়। জম্বিদের ডেরা থেকে বেরিয়ে আসার পর সে গ্লো স্টিকটিকে অন্য পাশের রুমে ছুড়ে দেয়, আর চেম্বার্সও সেটিকে ফলো করতে গিয়ে একদল জম্বির মাঝে আটকা পড়ে যায়। অনেক চেষ্টার পরেও ফাঁক ফোকর বের করতে না পেরে সে ভীষণ হতাশ হয়ে পড়ে। ফলে এবার সে নিঃশব্দে ছুরি দিয়ে জম্বিদের হত্যা করে পথ করে নিতে থাকে, কিন্তু হঠাৎ তার হাতের ধাক্কায় কিছু জিনিসপত্র নিচে পড়ে যায়। সাথে সাথে আশেপাশে জম্বিরা জেগে উঠে তাকে ঘিরে ধরে। তখন চেম্বার্স তার প্রাণপণ শক্তি দিয়ে গুলি চালাতে থাকে, ফলে গুলির শব্দে সব জম্বিরাই জেগে ওঠে। বাইরে থেকে স্কট এবং তার টিমও গুলি করে জম্বিদের মারতে থাকে। অন্যদিকে চেম্বার্স একাই অনেকগুলো জম্বিকে শেষ করে ফেলে, কিন্তু হঠাৎ মার্টিন বাইরে থেকে রুমের দরজা আটকে দেয়। অর্থাৎ চেম্বার্সকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়াই ছিল তার উদ্দেশ্য। কিন্তু চেম্বার্স এর পরও দরজা ভেঙে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে জম্বিরা চারিদিকে তাকে ঘিরে ধরেছিল। অবশেষে তারা তাকে কামড়ে ইনফেক্টেড করে নেয়, আর মার্ক তখন বাধ্য হয়েই তার পিছে থাকা গ্যাস ক্যানস্টারে গুলি চালায়। ফলে তার সাথে সাথে সব জম্বিরা সেখানেই মারা পড়ে। এভাবে নিজের সঙ্গীকে হারিয়ে মার্ক ভীষণ স্যাড হয়, কিন্তু সামনে এগিয়ে যাওয়া ছাড়া তাদের হাতে আর কোনো উপায় ছিল না। এরপর তারা আরও কিছু জম্বিকে মেরে ক্যাসিনোর ভেতরে ঢুকে পড়ে। অতঃপর তারা হঠাৎ ক্যাসিনোর একটা ব্লুপ্রিন্ট খুঁজে পায়। এখান থেকেই বোঝা যায় যে টানাকা এর আগেও কিছু লোককে এখানে পাঠিয়েছিল, কিন্তু ভালো মানুষের মুখোশ পরে থাকা মার্টিন জানায় যে সে এই ব্যাপারে কিছুই জানে না। তখন স্কট সবাইকে তাদের দায়িত্বগুলো ভাগ করে দেয়। তার কথায় পিটার্স ও মারিয়া হেলিকপ্টারকে ফুয়েলিং করতে যায়। এরপর ডিয়েটার মার্ক এবং ভ্যান্ডারোকে সে ভল্ট খোলার জন্য পাঠায়। তারপর সে নিজে কেটকে নিয়ে জেনারেটর চালু করতে যায়। এখানে স্কট তার মেয়ে কেটকে বলে, আমার প্রতি তোমার রাগের কারণ কি? তোমার মা জম্বি হয়ে যাওয়ায় তাকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। তখন উত্তরে কেট বলে, মায়ের মৃত্যুর জন্য তার কোনো রাগ নেই, কিন্তু এরপর থেকে স্কট তার কোনো খোঁজই নেয়নি, আর এই কারণেই সে তার উপর রেগে আছে। তখন স্কট বলে সে কেটের চোখে সবসময় তার মাকে দেখতে পেত, ফলে ইচ্ছা থাকার সত্ত্বেও সে তার কাছাকাছি থাকতে পারেনি, কিন্তু এখন চাইলেই তারা দুজন মিলে নতুন একটা লাইফ শুরু করতে পারে। তখন কেট বলে এতদিন ধরে সে স্কটকে ঘৃণা করে এসেছে, ফলে তার সাথে স্বাভাবিক হতে একটু সময় লাগবে। বাবা মেয়ের এই কথার ফাঁকে স্কট জেনারেটর চালু করে ফেলে।
ফলে পুরো বিল্ডিংয়ের বাতিগুলো জ্বলে ওঠে। সেই আলোতে ক্যাসিনোটিকে পুরোপুরি নতুনের মতোই দেখায়। এদিকে ডিয়েটার, মার্ক এবং ভ্যান্ডারও লিফটে উঠে আরও কিছু জম্বিকে হত্যা করে। এরপর তারা খুব সাবধানে সেই ভল্টের সামনে এসে পৌঁছায়। এই ভল্ট রুমের দরজার সামনে বেশ কিছু কঙ্কাল ছিল, অর্থাৎ তাদের আগেও এখানে কিছু লোক ভল্টটিকে ভাঙতে এসেছিল। ভ্যান্ডারও বুঝতে পারে যে এই জায়গাটি হয়তো ট্র্যাপ দিয়ে ভরা, তাই সে ট্র্যাপগুলোকে পরীক্ষা করার জন্য উপরতলা থেকে জম্বি নিয়ে আসে। মূলত জম্বিগুলোকে তারা খাবারের লোভ দেখিয়ে ট্র্যাপের দিকে ঠেলে দিচ্ছিল, কিন্তু প্রথম জম্বিটি তাদের উপরেই উল্টো অ্যাটাক করে বসে। তখন তাকে তারা গুলি করে মেরে ফেলে। এরপর দ্বিতীয় জম্বিটি একটা কাটা হাতের লোভে ট্র্যাপের দিকে হাঁটতে থাকে। তারপর একে একে তার পায়ের চাপে ট্র্যাপের ট্রিগারগুলো অ্যাক্টিভ হতে থাকে। প্রথম ট্র্যাপটি থেকে তার উপর অনেকগুলো তীর ধেয়ে আসে। দ্বিতীয় ট্র্যাপটি তাকে গুলি করে ঝাঁঝরা করে দেয়, আর তৃতীয় ট্র্যাপে সে লিটারেলি দুটো দরজায় পিষ্ট হয়ে যায়। এর অর্থ হলো এই ট্র্যাপগুলো এখন তারা সহজেই পার করতে পারবে, কারণ একবার ট্রিগার হওয়ার পর এই ট্র্যাপগুলো আর কাজ করবে না। অন্যদিকে লিলি আর মার্টিন তখন ক্যাসিনোর বাইরে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ দূর থেকে তাদের দিকে ধেয়ে আসে জম্বি কুইন। তবে তখনই মার্টিন তার উপর দড়ি নিক্ষেপ করে তাকে বেঁধে ফেলে। ফলে কুইনের সঙ্গী এসে তার উপর হামলা করে বসে। মার্টিনের করা অনেকগুলো গুলি তার গায়ে লাগলেও তেমন কিছুই হয় না, উল্টো সে মার্টিনকে ধরে প্রায় কামড়ে দিচ্ছিল। তবে সময় মতো লিলি তার মাথায় গুলি করে মার্টিনকে বাঁচিয়ে নেয়, কিন্তু এরপর মার্টিন হঠাৎ জম্বি কুইনের কাছে আসে। তারপর সে তার মাথাটিকে কেটে আলাদা করে ফেলে। এই দৃশ্যটি সত্যি অনেক ডিস্টার্বিং ছিল। মাথা কাটার সময় জম্বি কুইন তীব্র আর্তনাদ করতে থাকে, তবে এই মাথাটি কিন্তু তখনও জীবিত ছিল। ফলে অনেক দূর থেকে সেই আর্তনাদ শুনতে পায় জম্বিদের কিং জিউস। এই সময় তার সাথে 3 জন মানুষ বন্দী অবস্থায় ছিল। এদের মধ্যেই একজন হলো কেইটের সেই বান্ধবী গীতা। জিউস তখন তাদেরকে রেখেই কুইনকে দেখার জন্য রওনা দেয়। এদিকে কুইনের মাথা এভাবে বিচ্ছেদ করতে দেখে লিলি বেশ ভয় পায়, কারণ এখানে ঢোকার প্রথমেই জম্বিদের সাথে তাদের একটি ডিল হয়েছিল। তবে মার্টিনের এই কাণ্ডে আলফা জম্বিরা তাদের উপর অনেক ভয়ঙ্করভাবে ক্ষেপে যাবে। কিন্তু মার্টিন জানায় তার বস এবং সরকারের কাছে এই মাথার দাম সেখানে থাকা কয়েকশো মিলিয়নের চাইতেও অনেক বেশি দামি, কারণ একে নিয়ে রিসার্চ করার মাধ্যমে জম্বি আর্মি তৈরি করা সম্ভব। লিলি এর বিরোধিতা করলেও মার্টিন তাকে অতিরিক্ত টাকার লোভ দেখিয়ে চুপ করিয়ে ফেলে। এরপর তারা দুজনেই খুব দ্রুত সেখান থেকে সরে যায়। এর কিছুক্ষণ পরেই একটা জম্বি ঘোড়া নিয়ে সেখানে এসে হাজির হয় জিউস। কুইনকে মস্তকহীন অবস্থায় পড়ে থাকতে দেখে সে মানুষের মতোই আটকে ওঠে। তারপর সে তার পেটের কাছে কান নিয়ে কিছু একটা পরীক্ষা করে দেখে। এরপর সে এক তীব্র চিৎকার দিয়ে আর্তনাদ করে ওঠে। আসলে কুইনের গর্ভে ছিল জিউসেরই অনাগত সন্তান। তার পেটের কাছে কান দিয়ে সে হৃদস্পন্দন পরীক্ষা করছিল, কিন্তু কোনো স্পন্দন না পেয়ে সে বুঝতে পারে তার সন্তানটিও মারা গেছে। এর পরপরই সে তীব্র আর্তনাদ করে ওঠে। আর মূলত এই সন্তানের জন্যই মুভির প্রথম দিকে জিউস সহ সব জম্বিরা উল্লাস করে উঠেছিল। এদিকে পাইলট পিটার্স সেই পুরনো হেলিকপ্টারটিকে চালু করার অনেক চেষ্টা করে, কিন্তু এত বছর ধরে একই স্থানে পড়ে থাকায় তাতে জং ধরে গিয়েছিল। ফলে হেলিকপ্টার চালু হতেই তার পেছনের অংশে আগুন ধরে যায়, আর পিটার্স তৎক্ষণাৎ সেই আগুন নেভাতে থাকে। অন্যদিকে ক্যাসিনোর ভেতরে থাকা সবাই হঠাৎ একটা নিউজ পায়। এখানে তারা জানতে পারে শহরে যে বোমা ফেলার কথা ছিল তার সময় আরও এগিয়ে আনা হয়েছে, আর মাত্র 1.5 ঘন্টা পরেই এই পারমাণবিক বোমাটি ফেলা হবে। মারাত্মক এই নিউক্লিয়ার বোমাটি পুরো শহরকে ধুলোয় মিশিয়ে দেবে। কাজেই এখান থেকে বের হতে তাদের হাতে আর খুব একটা বেশি সময় নেই। অন্যদিকে ডিয়েটার তখনও ভল্টটিকে খুলতে পারেনি। সব ট্র্যাপ পার করে ভল্টের সামনে এসে সে লক খুলতে থাকে, কিন্তু প্রথমবার অর্ধেক কাজ করার পর স্কট এসে তাকে ডিস্ট্র্যাক্ট করে দেয়। তখন ডিয়েটার জানায় এই লক খুলতে এখন প্রায় 8 ঘন্টার মতো সময় লাগবে। তবে সবাইকে অবাক করে দিয়ে মাত্র 5 মিনিটের মধ্যেই সে লকটি খুলে ফেলে। এরপর ভল্টের দরজা খুলতেই তারা দেখতে পায় রাশি রাশি টাকার বান্ডেল, আর দেরি না করে তারা টাকাগুলো ব্যাগে ভরতে শুরু করে। অন্যদিকে জিউস তার কুইনের বডি নিয়ে জম্বিদের কাছে যায়। তখন কুইনকে এই অবস্থায় দেখে সব জম্বিরা ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। তারপর তারা দল বেঁধে ক্যাসিনোর দিকে ছুটে আসতে থাকে।
এদিকে কেট সেই সময়টায় গীতাকে খুঁজতে বাইরে এসে পড়েছিল। জম্বিদের হাত থেকে বাঁচতে সে কোনোভাবে একটা গাড়ির আড়ালে লুকিয়ে পড়ে। এরপর সব জম্বিরা চলে গেলে সে ক্যাসিনোর দিকে দৌড়ায়। এদিকে ভল্টের ভেতর থেকে স্কট হঠাৎ খেয়াল করে সেখানে কেট নেই। তখনই সে বুঝে ফেলে যে কেট হয়তো গীতাকেই খুঁজতে গিয়েছে। তাই তৎক্ষণাৎ সে কেটকে খোঁজার জন্য রওনা দিতে যায়। তখন মারিয়াও তার সাথে যেতে চায়, কারণ সে একসময় স্কটকে ভালোবাসত। এরপর তারা দুজনেই লিফটে পা বাড়ায়, কিন্তু হঠাৎ লিফট খুলতেই তাদের সামনে এসে হাজির হয় একদল জম্বি। তাদের মধ্যে একজন দুহাতে মারিয়ার গলা চেপে ধরে এবং স্কটের সামনেই সে তার ঘাড় মোটকে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর শুরু হয় স্কট এবং জম্বিদের মধ্যকার ফাইটিং। পিস্তল আর ছুরি দিয়ে সে একে একে সব জম্বিদের মারতে থাকে। অন্যদিকে মার্টিন আর লিলি জম্বিদের হাত থেকে বাঁচতে ক্যাসিনোর ভেতর ঢুকে পড়েছিল, কিন্তু সেখানেও জম্বিরা এসে পড়লে লিলি আর মার্টিনও তাদেরকে মারতে থাকে। তবে মার্টিন হঠাৎ লিলিকে এক রুমের ভেতর আটকে দেয়। তারপর সে তাকে বলে, তোমাদের কাউকেই না বাঁচিয়ে রাখার উদ্দেশ্য নিয়েই আমি এখানে এসেছি। টানাকা আসলে এই জম্বিটির মাথাটাই চেয়েছিল। ভল্টে যা টাকা আছে তার চাইতে এই মাথার দাম কয়েক গুণ। মার্টিন আরও জানায় এখান থেকে বেরিয়েই সে পিটার্সকে মেরে হেলিকপ্টার ছিনতাই করবে। এরপর সবাইকে জম্বিদের হাতে মরার জন্য রেখে সে এখান থেকে পালিয়ে যাবে। এই কথা বলেই সে ক্যাসিনো থেকে বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে জিউসও ততক্ষণে দলবল নিয়ে ক্যাসিনোর ভেতরে চলে আসে। তখন ভ্যান্ডারো আর মাইক তার মাথা লক্ষ্য করে গুলি চালাতে থাকে, কিন্তু জিউস তার মাথায় লোহার একটা ক্যাপ পরে এসেছিল, ফলে কোনো গুলি তার এতটুকু ক্ষতি করতে পারে না। তখন ভ্যান্ডারো তার সাথে হ্যান্ড টু হ্যান্ড ফাইট করার জন্য রেডি হয়, কিন্তু জিউস ছিল তার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী, ফলে তার সামনে সে দাঁড়াতেই পারে না। উল্টো জিউস তার এক হাত ভয়ানকভাবে মুচড়ে দেয়। তখন পেছন থেকে তার উপর হামলে পড়ে ডিয়েটার। সে ভ্যান্ডারোকে ভল্টের ভেতর পুশ করে দিয়ে দরজা বন্ধ করে দেয়, আর জিউস তখন তার উপরেই অ্যাটাক করে বসে। এদিকে মার্টিন বিল্ডিংয়ের বাইরে আসতে পারলেও সে দেখে যে তার ব্যাগে কুইনের মাথাটি নেই। ঠিক তখনই পেছন থেকে এসে তার উপর আক্রমণ করে জম্বি টাইগার। বাঘটি তাকে বারবার মাটিতে আছড়ে প্রায় অর্ধমৃত করে ফেলে। শেষ পর্যন্ত বাঘটি তার মাথা আলাদা করে দেয়। অর্থাৎ মার্টিন জম্বি কুইনের সাথে যা করেছিল তার প্রতিদান সেভাবেই পায়। অন্যদিকে স্কট, লিলি এবং মাইক তখনও জম্বিদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছিল। তারা একসাথে অসংখ্য জম্বিকে মেরে ফেলতে সক্ষম হয়, কিন্তু শেষ পর্যন্ত জম্বিরা মাইককেও কামড়ে দেয়। তখন সে তার সাথে থাকা গ্রেনেডগুলোর পিন খুলে দেয়, ফলে তীব্র এক বিস্ফোরণে অসংখ্য জম্বিকে সাথে নিয়েই সে মারা যায়। এরপর বেঁচে ছিল কেবল স্কট আর লিলি। তখন তারা দুজনেই হেলিকপ্টারের দিকে অগ্রসর হয়। তখনই সেখানে এসে হাজির হয় জম্বি কিং জিউস, আর লিলি হঠাৎ তার ব্যাগ থেকে জম্বি কুইনের মাথাটি বের করে। অর্থাৎ সে মার্টিনের কাছ থেকে এই মাথাটি চুরি করে নিয়েছিল। কুইনের মাথাটি কিন্তু তখনও জীবিত ছিল। এবার লিলি সেই মাথার দিকে পিস্তল তাক করেই জিউসকে পিছিয়ে যেতে বলে, আর তার কথায় স্কট পিটার্সকে নিয়ে হেলিকপ্টারে চড়ে বসে। কিন্তু হঠাৎ জিউস তার দিকে একটি লোহার রড নিক্ষেপ করে। এই রড লিলির বুকে ঢুকে গিয়ে তাকে দেয়ালের সাথে গেঁথে ফেলে। তখন লিলিও কুইনের মাথাটি অনেক উঁচু থেকে নিচে ফেলে দেয় এবং সে নিজেও সেখানেই মারা যায়। আর জিউস তার কুইনের মাথাটিও হারিয়ে আরও বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। অন্যদিকে স্কট আর পিটার্স হেলিকপ্টার নিয়ে টেক অফ করতে সক্ষম হয়। স্কট তার সাথে টাকার ব্যাগগুলো নিয়ে আসতে পারেনি, কিন্তু এখন এই কথা ভাবার সময় নেই, কারণ নিউক্লিয়ার স্ট্রাইক হতে আর বাকি মাত্র 9 মিনিট। স্কট পিটার্সকে জানায় টানাকা আসলে টাকার জন্য তাদেরকে এখানে পাঠায়নি, বরং সে ইচ্ছে করেই তাদেরকে মৃত্যুর ফাঁদে ঠেলে দিয়েছে। তবে স্কট বেঁচে গেলেও কেট কিন্তু তখনও ক্যাসিনোর ভেতরেই ছিল। তখন স্কট তার মেয়েকে বাঁচানোর জন্য আবারও ক্যাসিনোতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে কেট অনেকক্ষণ খোঁজার পর অবশেষে গীতা আর তার সঙ্গীদের খুঁজে পায়। এরপর তারা ক্যাসিনো থেকে বেরিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তাদের একজনকে কামড়ে দেয় কামিংস। হ্যাঁ, সেই কামিংস, যে কিনা এখন এক জম্বিতে পরিণত হয়ে গেছে। একজনকে কামড়ানোর পর সে কেটকেও কামড়াতে আসে, তবে কেট তৎক্ষণাৎ তার মাথায় গুলি চালিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। কিন্তু তারপরেই তাদের সামনে হাজির হয় জিউস এবং তার দলবল। কেট তখন তাদের উপর গুলি চালাতে থাকে। জিউস ছাড়া বাকি সব জম্বিদেরকেই সে সহজেই মেরে ফেলে।
কিন্তু জিউসের মাথায় লোহার ক্যাপ থাকায় তার কিছুই হয় না। একসময় তার পিস্তলের গুলিও শেষ হয়ে যায়। এবার জিউস তার দিকে হামলা করার জন্য দৌড়ায়, তবে ততক্ষণে স্কট সেখানে এসে পড়েছিল। সে জিউসের দিকে এক্সপ্লোসিভ ফায়ার করে বসে। এরপর তারা সবাই দৌড়ে ক্যাসিনোর ছাদে উঠে পড়ে। তখন পিটার্সও হেলিকপ্টার নিয়ে তাদেরকে উদ্ধার করতে আসে। অবশেষে কেইট, গীতা এবং স্কট হেলিকপ্টারে উঠে পড়ে, কিন্তু হঠাৎ সেই ছাদে চলে আসে জিউস। অর্থাৎ এক্সপ্লোসিভ ফায়ার করার পরেও তার কিছুই হয়নি। পিটার্স তখন দ্রুত গতিতে হেলিকপ্টারটিকে টেক অফ করতে থাকে, কিন্তু জিউস প্রচণ্ড ক্ষিপ্র গতিতে লাফ দিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। এরপর সে হামলার চেষ্টা করলে স্কট তাকে প্রতিরোধ করতে থাকে, কিন্তু জিউসের শক্তি ছিল ধারণার চেয়েও অনেক বেশি। ফলে স্কট তাকে কিছুতেই টেক্কা দিতে পারে না। উল্টো জিউস তাকে মারাত্মকভাবে জখম করে ফেলে। তাদের এই ধস্তাধস্তিতে পাইলট পিটার্সের গায়েও গুলি লাগে, ফলে হেলিকপ্টারটিকে সে ভালোভাবে কন্ট্রোল করতে পারে না। এদিকে জিউস অবশেষে স্কটের ঘাড়ে কামড় বসিয়েই দেয়। ঠিক তখনই তারা পাশ দিয়ে সেই নিউক্লিয়ার মিসাইলটিকে যেতে দেখে। এরপর মিসাইলটি লাস ভেগাস শহরটিকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দেয়। তবে তার আগেই হেলিকপ্টারটি শহরের সীমার বাইরে চলে আসে। এই সময় বিস্ফোরণের তীব্র আলোতে জিউস কিছুটা ডিস্ট্র্যাক্ট হয়। সেই সুযোগে স্কট তার মাথায় গুলি করে অবশেষে তাকে মারতে সক্ষম হয়, কিন্তু এর পরপরই হেলিকপ্টারটি শহরের বাইরে এসে ক্র্যাশ করে। অতঃপর ধ্বংসস্তূপ থেকে কেইটকে বেরিয়ে আসতে দেখা যায়। তবে এই ক্র্যাশে পিটার্স এবং গীতা মারা গিয়েছিল, কিন্তু কেইট আর তার বাবা স্কট তখনও বেঁচে ছিল। তবে জিউসের কামড় খাওয়ায় স্কটের শেষ পরিণতি কি হবে তা তো তোমরা বুঝতেই পারছো। তাই জম্বিতে পরিণত হওয়ার আগে স্কট কেইটকে কিছু টাকার বান্ডেল দেয়। টাকাগুলো সে ক্যাসিনো থেকে নিয়ে আসতে পেরেছিল। এই টাকা দিয়ে সে কেইটকে নতুন বিজনেস শুরু করতে বলে। গীতার মেয়েদেরকেও এই টাকা দিয়ে দেখভাল করা যাবে। স্কটের এমন পরিণতি দেখে কেইটও তখন অনেক ইমোশনাল হয়ে বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর হঠাৎ স্কটের মধ্যে জম্বি হয়ে ওঠার লক্ষণ দেখা দেয়। তখন কেইট নিজ হাতে তাকে গুলি করতে বাধ্য হয়। ফলে এই জম্বি ওয়ার্ল্ড থেকে একমাত্র কেইটই জীবিত অবস্থায় ফিরে আসে। শেষে একটা রেস্কিউ হেলিকপ্টার এসে তাকে উদ্ধার করে নেয়। এদিকে বিস্ফোরণের সময় ভল্টের ভেতর থাকায় ভ্যান্ডারও বেঁচে গিয়েছিল। ফলে ধ্বংসস্তূপ থেকে সেও জীবিত অবস্থায় বেরিয়ে আসে। আর তার সাথে ছিল দুটো টাকার ব্যাগ। সেই টাকা দিয়ে সে প্লেন ভাড়া করে মেক্সিকোর উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু যাত্রাপথে হঠাৎ সে অসুস্থ অনুভব করতে থাকে। তখন প্লেনের ওয়াশরুমে গিয়ে সে দেখে তার হাতে রয়েছে একটা জম্বির কামড়। অর্থাৎ কোনো এক ফাঁকে সেও এই জম্বির কামড় খেয়েছিল। এখন এই প্লেন ল্যান্ড করার পর কি ঘটতে চলেছে তা তো তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো। হয়তো আবারও আমরা আরেকটি জম্বি ওয়ার্ল্ড তৈরি হতে দেখব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি তাই হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাকে জানান দিয়ে দিতে পারো। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।